পুরুষ মানুষ নামটা যতটাই সচ্ছল ঠিক ততটাই কঠিন আর ততটাই ভয়ানক। পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে সফলতার দিকে এগিয়ে যাওয়া কতটা কষ্টময় আর বেদনাজনক সেটা একজন পুরুষ মানুষই জানে, তাও যদি হয় আবার মধ্যবিত্ত ফ্যামিলির। ঠিক তেমনই একজন মানুষের সাথে আজ আমরা পরিচিত হব। পুরো গল্প জুড়ে অর্গমিকের ক্যামেরায় সাথে আছি আমি, জুয়েল খান। আজ আমি যদি আমার সফলতার গল্প বলতে চাই, তাহলে সফলতার গল্প বলার আগে পিছনে চলে যেতে হবে। সফল হওয়ার পিছনে মানুষের অনেক কান্না, অনেক দুঃখ, অনেক বেদনা, এরকম অনেক কিছু মারিয়ে তারপরে সফলতার স্বাদ গ্রহণ করতে হয়। আমি যে পুরাপুরি সফল তা ঠিক আমি বলবো না, এখনো আমি সফলতার পথে হাঁটছি। কয়েকটা ব্যাপারে আমি সফল, আবার যেসব ব্যাপারগুলো নগদে সামনে নিয়ে আসতেছি সে ব্যাপারে এখনো আমি সফল না। সেই সফলতার স্বাদ গ্রহণের জন্য হেঁটে চলেছি নিরন্তর। কিন্তু এই সফলতার পিছনে যদি আমি বলি, যখন আমি ইন্টার শেষ হলো, অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি বাগেরহাট পিসি কলেজ, আমি রাষ্ট্রবিজ্ঞানের উপরে অনার্স পড়ুয়া স্টুডেন্ট ছিলাম। ঠিক তখনই আমার বাবার বিয়োগ ঘটে। তো যখন বাবা মারা যাবেন, ঠিক তার অন্তিম ক্ষণে তিনি আমাকে তার পাশে ডাকলেন। আমি তার পাশে কান্না বিদরিত কণ্ঠে তার কাছে আমি গিয়েছিলাম। তিনি আমাকে তার সর্বশেষ সংসারের ব্যয় মিটানোর পরে তার কাছে ক্যাশ ছিল প্রায় 700 টাকার মতো একটা অ্যামাউন্ট তিনি আমার কাছে দিলেন, এবং আমার ছোট ভাই, বোন, আমার দাদি, মা এবং আমার ফুফু, এনাদের কথা আমার কাছে বললেন এবং বললেন ওনাদের তুমি দেখে রাখো। জাস্ট এই কথা বলার পরে উনি আর খুব বেশি সময় পৃথিবীতে আর থাকেননি। এরপরেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপর থেকে শুরু হয় আমার জীবন যুদ্ধ। পিতা মারা যাওয়ার পরে পরিবারের দায়িত্ব কার উপরে এসে পড়ে? সব ফ্যামিলিতেই পরিবারের প্রধান মারা যাওয়ার পরে ওই পরিবারের বড় সন্তানের উপরে দায়িত্ব আসে। তার ব্যত্যয় ঘটেনি, আমার বেলায়ও সেম তাই হয়েছে। আমি ছোটবেলা থেকেই বাবার আদর্শ নিয়েই মনে করেন যে গড়ে ওঠার চেষ্টা করেছি, এবং পারছি কিনা জানি না, তবে সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের বিপদ আপদের সময়, এবং নিজেকে সবসময় মাদক মুক্ত রাখতে। আমি কোনো রকম নেশা আমার ভিতরে মনে করেন যে পোষণ করিনি কখনো। আমার বাড়িটা অনেক নিচু জায়গা, রাস্তা থেকে প্রায় 9 ফুটের মতো নিচু ছিল আমার বাড়িটা। সেই বাড়িটা আমি টোটালি মনে করেন যে বালু দিয়ে পূর্ণ করেছি। সেখানে আমি যা থেকে আয় হবে এরকম চিন্তা চেতনা নিয়ে টোটালি হচ্ছে যে বাড়িতে অনেক গাছ ছিল, সেই গাছগুলো মনে করেন যে কেটে ফেলি। কাটার পরে সেগুলো দিয়ে সব কাঠের তৈরি একটা লম্বা শেড তৈরি করি, যেখান থেকে মনে করেন যে প্রতি মাসে আমার প্রায় 8টার মতো পজিশন তৈরি করি। সেখান থেকে তখন প্রায় আমার প্রতি মাসে 15,000 20,000 টাকার মতো আসতো প্রতি মাসে। করোনাকালীন সময়ে একটু খারাপ অবস্থার ভিতর দিয়ে মনে করেন দিনাতিপাত করতে হয়েছিল। আমি তখনও এট এ টাইম একটা কোম্পানি, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি পেবেল চাইল্ড, এবং সাথে হচ্ছে যে 2টা এনজিওর সাথে সংশ্লিষ্ট ছিলাম। যখন করোনার প্রায় 2-3 মাস চলমান, এর পরপরই সারা বিশ্ব যখন অর্থনৈতিকভাবে ভঙ্গুর অবস্থা, ঠিক ওই সময় আমি চাকরিচ্যুত হই। ঠিক তখন আমার অনার্স 3rd ইয়ার শেষ হলো। হওয়ার পর আমার আর অনার্স 7 থাকলেও সেই 7 ভিতরে আমি তখন ছিলাম না, কারণ সংসার, আপনার ছোট ভাইয়ের লেখাপড়া, তারপরে মায়ের সেবা শুশ্রূষা, সব মিলিয়ে মোটামুটি একটা দৈন্যদশার ভিতর দিয়ে যাচ্ছিলাম। ঠিক তখনই আমার মাথায় একটা জিনিস কাজ করলো যে বর্তমান সময়ে কৃষি কাজ দিয়েই সামনে জীবনযাপন যদি সুন্দরভাবে করতে হয়, কৃষির উপর ডিপেন্ড করেই চলতে হবে। তখনই আমি হচ্ছে চিন্তা চেতনা আমার মাথায় ঢুকে গেল যে আমাদের এলাকার মাটি হচ্ছে লবণ মাটি, এবং পানি হচ্ছে লবণ, সবকিছু লবণ, এর ভিতর দিয়ে কিভাবে মনে করেন যে কৃষিকাজকে সামনে এগিয়ে নেওয়া যায়। আমি তখনই আপনার ভার্মি কম্পোস্ট কে বেছে নিলাম, এবং আমি হচ্ছে যে
উদ্ভিদের পুষ্টি নিশ্চিত করার জন্য ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা হিসেবে তখন থেকে কাজ করে যাচ্ছি, নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এখান থেকে অনেক সফলতাও পেয়েছি। আমি হচ্ছে টোটাল মোংলাতে যত এনজিও আছে প্রায় এনজিও কে আমি হচ্ছে যে ভার্মি কম্পোস্ট দিয়ে থাকি, এবং হচ্ছে যে স্থানীয় যত অগ্রগামী কৃষক আছে সবাই আমার থেকে ভার্মি কম্পোস্ট নেয়, এবং সেখান থেকে আমার মোটামুটি একটা ভালো আয় আসতেছে। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ কিন্তু পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণ না। ঠিক ওই ধ্যান ধারণা থেকেই আমি চিন্তা করলাম যে মাশরুমের উপর কিছু একটা করি। আমি তখন থেকেই অনলাইন থেকে বিভিন্ন সময় ইউটিউব ঘেটাঘেটি করে মাশরুম সম্পর্কে একটু ধারণা নিলাম। এরপর মাশরুমের উপর বিশারদ জ্ঞান অর্জনের জন্য আমি হর্টিকালচারে কয়েকবার যাতায়াত করি, সেখান থেকেও কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করি। এরপরে কৃষি অফিসের মাধ্যমে সর্বশেষ আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে ঢাকা সাভার মাশরুম ট্রেনিং সেন্টার থেকে পুরা মাশরুমের উপর মাশরুমের আদ্যপন্ত যা কিছু আছে সব সম্পর্কে ট্রেনিং গ্রহণ করি, এবং সেখান থেকে আসার পর নিরলসভাবে কাজ করে যাচ্ছি কিভাবে মাশরুম চাষ খুব বেশি উন্নত করা যায়। শুধু আমি একা না, আমি চিন্তা করেছি যে আমার শুধু একার ভাগ্যের উন্নয়ন করলে আমার এলাকার উন্নয়ন হবে না। সেই কারণে আমি আমার পাশাপাশি আরো 30 জন চাষির সমন্বয়ে এই মাশরুম চাষটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। দৈনন্দিন জীবনে আপনি কি কি করে থাকেন? দৈনন্দিন জীবনে হচ্ছে যে ওই যে বললাম যে একটা কাজের ভিতরে আমি সীমাবদ্ধ না। আমি যেমন হচ্ছে ভার্মি কম্পোস্টের সাথে সংশ্লিষ্ট, তেমন হচ্ছে যে আমি মাশরুমের সাথে সংশ্লিষ্ট। আবার কখনো কখনো আমি ইকোট্যুর গাইডের সাথে সংশ্লিষ্ট, আবার কখনো কখনো আমি বিভিন্ন এনজিওর সাথে এনজিও কর্মী হিসেবে সংশ্লিষ্ট, আবার কখনো কখনো আমি মুদি দোকানদার হিসেবে সেখানে কাজ করছি, মুদি দোকানের সাথে সংশ্লিষ্ট। এমন করে মনে করেন যে দৈনন্দিন জীবনে আমি একই দিনে ঠিক একই সময়ে বিভিন্ন কাজের সাথে সংশ্লিষ্ট থাকছি। সফলতা আসলে বলতে সেটুকুই বুঝি যে আমি একটা জিনিস নিয়ে খুব ভাবি, সেই জিনিসটাকে সাকসেস করার জন্য যে আমি পরিশ্রম করতেছি, যখন সেই জিনিসটা আমি অ্যাচিভ করতে পারতেছি তখন আমি সাকসেস। পুরুষ মানুষ কষ্ট যখন পায় তখন তার কান্না আসে, কিন্তু কান্না আসে বুকের ভিতরে যে কোনো ভাবে চাপিয়ে রাখতে হয়। তার কারণ হচ্ছে পুরুষকে সৃষ্টিকর্তা প্রতিনিধিত্ব করার জন্য তার এই ধরাধামে বা পৃথিবীতে পাঠিয়েছেন। তো পুরুষ মানুষের আমরা যারা আমাদের কষ্ট সেইভাবে আসলে আমরা ফুটিয়ে তুলতে পারি না, তার কারণ হচ্ছে কি নিরন্তর পরিশ্রম থেকে সফলতা আনতে হবে হচ্ছে যে পরিবারের জন্য, আনতে হবে হচ্ছে নিজের সমাজের জন্য, নিজের এলাকার জন্য, নিজের দেশের জন্য। বাবা বিয়োগ হয় ঠিক তখনই কষ্টটা ভিতরে অনুভব করার যে ব্যাপারটা সেটা প্রথমেই হয়। এরপরে বড় রকম একটা কষ্ট সেটা হচ্ছে যখন চলন্তিকা যুব সোসাইটি 10 থেকে 10.5 লাখ টাকার মতো মনে করেন যে একটা ফিনান্সিয়াল আঘাত নিজের ভিতরে আসে, ঠিক তখন আর একটা কষ্ট পাই। যে সহধর্মিণী আছে সে আপনার এই যে কষ্টের সময়, দুঃখের সময় আর এখন সফলতার দিক দিয়ে আপনার পাশে কেমন ছিল বা এখনো কেমন আছে? তারা ব্যর্থতায় আমাকে সান্ত্বনা দিয়েছে, সফলতায় বাহবা দিয়েছে। আচ্ছা, পরবর্তী জেনারেশন বা বর্তমান যুবকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাচ্ছেন বা কি নির্দেশনা দিতে চান? বর্তমান যুবকদের জন্য আমি বলবো যে লেখাপড়া শেষ করে সার্টিফিকেট অর্জন করে শুধু চাকরির পিছনে দৌড়ে বারবার মনে করেন দৌড়ে বেড়ালে কাজ হবে না। এক কথায় বর্তমানে চাকরির থেকে উদ্যোক্তাটাই বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই অবশ্যই।